বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গাইনোকোলজিতে শেষের দিকে চলে আসছি। আমাদের যে ধারাবাহিক যে সিকোয়েন্স যে আমরা পড়ছিলাম, একটা বেসিক ফাউন্ডেশন আশা করছি যে গাইনোকোলজির আমাদের হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসলে হয়ে যাবে আমার বিশ্বাস। তাহলে ইনস্ট্রুমেন্ট বলতে সার্জারি করার সময়, সার্জারি করার আগে বা পরবর্তী সময়ে কিংবা সাধারণ সময়ে ফিজিক্যাল চেক আপ করার জন্য যে বিষয়গুলো গাইনিকোলজি, স্ত্রী রোগ এবং প্রসূতি রোগ, সেই রোগের জন্য বা সেই সমস্যার জন্য যে যন্ত্রাংশগুলো ব্যবহৃত হয়, সেই জিনিসগুলোই আমরা আজকে শিখব এবং দেখব। প্রথমে আসছে সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। সিমস নামে একজন সায়েন্টিস্ট, ওনার নাম অনুসারে ওনার এটার ইনভেন্ট করেছেন। সেই নাম অনুসারে ওখান থেকে সিমস আসছেন। ডাবল ব্লেডেড বলতে এখানে দুটা ব্লেডের মতো দেখা যাচ্ছে, এবং পোস্টেরিয়র মানে এটা পোস্টেরিয়র সাইডে ইনসার্শন করা হয়। আমরা যদি ভ্যাজাইনার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এই যদি চিন্তা করি, তাহলে সেটার পোস্টেরিয়র সাইডে এটা ইনসার্শন করানো হয়, এবং এটাকে ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে স্পেকুলাম বলা হয়। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা মনে রাখা দরকার, যে সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র স্পেকুলামটা দেখতে কেমন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। তারপরে হচ্ছে পোস্টেরিয়র সাইড কোনটা। আমরা যদি একটু খেয়াল করি, যদি ইউটেরাসে যদি আমরা একটু কল্পনা করতে চাই, এভাবে আসলে দেখানো যায় না, তারপরে যদি দেখি যে এটা যদি সার্ভিক্স হয়, তো সার্ভিক্সের বাইরে যদি অ্যান্টেরিয়র এটা ধরি, আর পিছনের অংশটাকে যদি আমি পোস্টেরিয়র ধরি, এই অংশটাকে যদি ধরি, তো এখানে এই জায়গাটার মধ্যে ঠিক এই জিনিসটাই ইনসার্শন করানো হয়। কিভাবে ইনসার্শন করানো হয়? ঠিক এইভাবে, এটা ভেতরের দিকে থাকে, এইভাবে থাকে। তাতে করে হয় কি, এটা একটু নিচের দিকে। আমরা অনেক সময় দেখে থাকবো যে অনেক সময় রাস্তাঘাটে পাংচার হয়ে গেলে গাড়ি চাকা, তো ওখানে মাঝখানে একটা এটাকে কি বলে যে উম, আচ্ছা, যেটা দিয়ে উপরে উঠানো হয় জিনিসটাকে, লিভার, হ্যাঁ লিভার দিয়ে একটু উপরে উঠানো হয়, গাড়িতে গাড়িটা একটু উপরে দিকে উঠানো হয়, যাতে করে আমরা সেই জিনিসটা দেখতে পারি। ঠিক এখানেও এই জিনিসটা ঢোকানোর ফলে এখানে ইন্সপেকশন করা যায় যে কোনো প্যাথোলজি আছে কিনা, এখানে কোনো রোগ আছে কিনা, এই জিনিসটা স্পষ্ট করে বোঝা যায় এই সিমস ডাবল ব্লেডেড স্পেকুলাম দিয়ে। এছাড়া এখানে যদি কোনো ফ্লুইড থাকে, অথবা বিশেষ করে ভিবিএফ, যেটা বেসিক ভেজাইনাল ফিস্টুলার সময় এখান দিয়ে তো ইউরিন পাস হয় যেহেতু ভেজাইনা দিয়ে, তখন এটা দিয়ে ইনসার্শন করে ওখান দিয়ে এটা বের করা হয়, তারপরে সেটা কল্পোগ্রাফি করা হয়। কল্পোগ্রাফি মানে, কল্প মানে ভেজাইনা, রেফি মানে রিপেয়ার, ওই ভেজাইনাটা রিপেয়ার করা হয়, যে জায়গাটা ছেড়ে গেছে, প্রলাপস হয়েছে, সেটা ঠিক করা হয়। তাহলে এটা আমাদের এখান থেকে মনে রাখার দুইটা বিষয়, যে একটা হচ্ছে যে পোস্টেরিয়র ভেজাইনাল স্পেকুলাম, যেটা সিমস ডাবল ব্লেডেড নামে পরিচিত, এটা দেখতে কেমন হচ্ছে এবং এটা কোথায় ইনসার্শন করা হচ্ছে। এখন আমরা দেখি যে এটার কাজগুলো কি কি, ইউজ কি কি গাইনোকোলজিতে। তো প্রথম নাম্বার যেটা বললাম, যে টু ভিজুয়ালাইজ দ্য ভেজাইনাল ওয়াল ফর ডিটেকশন এনি প্যাথোলজি। যে ভেজাইনাল যে ওয়াল যেটা আছে, এই যে রিজনটা যেটা আছে ভিতরে, এখানে কি কি দেখতেছি। এক নাম্বার দেখতেছি যে অ্যান্টেরোসিল দেখতেছি। আচ্ছা, তারপরে দেখতেছি রেক্টোসিল দেখতেছি, তারপর দেখতেছি বিবিএফ। তো অ্যান্টেরোসিল, রেক্টোসিল, বিবিএফ এটা ইউরিনারি প্রলাপস পার্ট 1 এর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখানে যদি একটু টাচ দিয়ে যাই যে জিনিসটা আসলে কি, এই অ্যান্টেরোসিল জিনিসটা আসলে কি। তো অ্যান্টেরি মানে আমরা ইন্টেস্টিনের সাথে এটা একটা সম্পর্ক, অ্যান্টেরিক। তো আমরা যদি এটাকে অ্যান্টেরিয়র পজিশন ধরি, আর এটা যদি পোস্টেরিয়র সাইড হয় ভ্যাজাইনাল, তাহলে, আর এটা যদি হয় আপার, আর এটা যদি হয় লোয়ার, এটা যদি হয় আপার, নিচেরটা যদি হয় লোয়ার, এটা আপার, এটা হচ্ছে লোয়ার, এটাকে বলে সেগমেন্ট, মানে দুইটা ভাগ যদি করা হয়, তাহলে যেটা হয় যে উপরের যে পার্টটা আছে পোস্টেরিয়র ওয়াল, এটাকে বলা হয় ওয়াল, দেয়াল। এই পার্টটা যদি প্রলাপস হয়ে যায়, ভ্যাজানার যদি এই অংশটা নিচে যদি নেমে যায়, তাহলে এটাকে বলতেছি অ্যান্টেরোসিল। ঠিক এই যে এটা অ্যান্টেরোসিল। তো এটা দিয়ে আসলে তখন ডিটেক্ট করা যায় জিনিসটা ওয়ালটা নেমে আসছে কিনা, এটা ভিতরে দিয়ে ইনসার্শন করে। তারপরে আছে রেক্টোসিল। ঠিক সেম জিনিস, পোস্টেরিয়র সাইডে এখানে থাকে রেকটাম থাকে, ঠিক রেকটামের কিছু একটা অংশ নিচে নেমে আসে, এটাকে বলা হচ্ছে রেক্টোসিল।
তারপরে আসে যেটা, সেটা হচ্ছে বিবিএফ, যেটা বেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। ফিস্চুলা মানে এখানে ইউরিনারি ব্লাডারের সাথে সম্পর্কিত থাকবে। সামনে ইউরিনারি ব্লাডার থাকে, অ্যান্টেরিয়র সাইডে সামনের জায়গা থেকে ইউরিনারি ব্লাডার, পিছনে থাকে রেকটাম। তো ইউরিনারি ব্লাডার থেকে যখন এটা ইউরিনটা লিকেজ হয়ে যখন ভেজানে দিয়ে আসে, এটাকে আমরা বলতেছি ভেসিকো ভেজাইনাল ফিস্চুলা। ফিস্চুলা মানে দুইটা হলু অর্গানের মধ্যে, হলু মানে কি ফাঁপা, ফাঁপা অর্গানের মধ্যে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন, এটা কি বলা হচ্ছে বিবিএফ, ভেসিকো ভেজাইনাল ফিস্চুলা। আমরা অ্যানাল ফিস্চুলা জানি, ন্যাজাল ফিস্চুলা জানি। হ্যাঁ, ন্যাজাল ফিস্চুলা হলে কি হয়, চোখের পানি নাক দিয়ে ভিতরের দিকে পড়বে। অ্যানাল ফিস্চুলা হলে কি হয়, যেমন যে অ্যানাল স্ফিংটার যদি হয়, দেখা যাচ্ছে এই যে পেরিনিয়াম যে অঞ্চলটা আছে, পেরিনিয়াম এ থেকে দেখতে অ্যাবসেস হয়ে যাচ্ছে, অ্যাবসেস, এটাকে বলা হচ্ছে অ্যানাল ফিস্টুলা, মানে একটা নালীঘা, বাংলা বলে নালীঘা। তো এটা ভিজুয়ালাইজেশন করার জন্য প্রথমত আমরা এই যে সিমস ডাবল বেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলামটা ইউজ করছি। নামটা খুব ভালো মতো মনে রাখতে হবে, পুরাটাই যেভাবে আছে সেভাবেই পড়তে হবে। আবার বলি, সিমস ডাবল বেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। তারপরে যেটা ডিউরিং কিছু অপারেশনের সময়, কিছু গাইনোকোলজিক্যাল অপারেশন যেগুলো আছে সেগুলো, যেমন ডিএনসি আছে, ডাইলেটেশন এন্ড কিউরেটেজ, তারপর ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন। এই দুইটা আমি একসাথেই দেখাই, ডাইলেটেশন এবং কিউরেটেস, এবং ডাইলেটেশন এবং ইভাকুয়েশন এই জিনিসটা কি। তো ডাইলেটেশন মানে জিনিসটা কি, প্রথমত যে সার্ভিক্স যেটা আছে এটাকে সার্ভিক্স, দিস ইজ সার্ভিক্স, এই সার্ভিক্সটা তো এখানে তো এটা ই করতে হবে, ডাইলেট করতে হবে, যেহেতু এটা ন্যারো থাকে, সংকুচিত অবস্থায় থাকে, এটা তো আমরা জানি। তো এই জিনিসটাকে আমরা হ্যাগার্স ডাইলেটর নামে এর সামনে আরবো, এরকম হ্যাগার্স ডাইলেটর আছে এরকম রডের মতো লম্বা, এটা প্রথমে দেওয়া হয় ছোট থেকে বড়, এটা আমরা দেখবো। এটা প্রথমে এটা ডাইলেট করা হয়, ডাইলেট মানে এটাকে প্রসারিত করা হয়, প্রসারিত করার পরে কিউরেটেস দেওয়া হয়। কিউরেটেস মানে কি, একটা চাছনির মতো এরকম শার্প কিছু আছে, শার্প কিছু আছে ব্লান্ড ভোতা। তো এখন শার্প দিয়ে ইউজ করা হয়, এরকম থাকে। এটার ভিতর থেকে দিয়ে এই যে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা যেটা আছে ওখান থেকে কিছু একটা স্যাম্পল, কোনো একটা টিস্যু এখান থেকে বের করা হয়। দুইটা পারপাসে বের করা হতে পারে, একটা হচ্ছে ডায়াগনস্টিক ডিএনসি, মানে কোনো রোগ যদি আমরা ডিটেক্ট করতে চাই সেটা ধরার জন্য, আর একটা হচ্ছে থেরাপিউটিক ডিএনসি। থেরাপিউটিক মানে কোনো ডিজিজ যদি থাকে, কোনো মায়োমা যদি থাকে, কোনো পলিপ যদি থাকে, হ্যাঁ, বা কোনো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যদি হয়, তখন আমাদেরকে এই ডিএনসি করতে হয়। মানে আমরা ভিতরে যে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারটা আছে একদম, সেই এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা আমরা কেটে ফেলি, বের করে ফেলা হয়। এটা হচ্ছে ডিএনসি। আর একটা হচ্ছে ডিএনই, এটাও প্রথমে ডাইলেটেশন করতে হবে প্রথমত, তারপরে এটা হচ্ছে কিউরেট করা হয়, মানে চেছে নিয়ে আসা হয় কোন একটা অংশ। আর এখানে ই দিয়ে ইভাকুয়েশন, মানে ভিতর থেকে যত প্রোডাক্ট আছে সিরিঞ্জ দিয়ে টেনে সব জিনিসগুলো, বা স্পেকুলাম দিয়ে টেনে সবগুলো বের করা হয়, এটাকে বলা হচ্ছে ইভাকুয়েশন। যেমন একটা এক্সাম্পল, যে মিন্স অ্যাবর্শনের সময় ভিতরে ফিটাসটা যখন মারা যায়, তখন এটা ভ্যাকুয়াম দিয়ে এরকম ভাবে নলের মতো থাকে, এটা ভ্যাকুয়াম মানে একটা নেগেটিভ প্রেসার, বাতাস এদিকে ফ্লো হয়, পিছনের দিকে টানে, এরপরে ভিতরে যে প্রোডাক্ট যেগুলো আছে এগুলো ছিঁড়ে সবগুলো ভিতরে বাইরের দিকে চলে আসে। মিসট্যাবর্শনে আমরা তখন ডিএনই করি, করি আর কি, মানে ডাইলিটেশন এন্ড ইভাকুয়েশন। এটা হচ্ছে পড়া, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলবেন, আমি আপাতত এইটুকুই বুঝালাম। তারপরে আসছে অ্যান্টিরিয়র কল্পোগ্রাফি। অ্যান্টিরিয়র মানে সামনের অংশটা ইউটেরাসের, আর কল্প মানে বলতেছি ভেজাইনা, র্যাফি মানে হচ্ছে রিপেয়ার করা, অর্থাৎ বেসিক ভেজাইনাল ফিস্টুলা বা অন্য কোনো ইউটেরাইন প্রলাপসের সময় তখন আমাদের এই অংশটা যদি রিপেয়ার করতে হয়, তখন আমরা এটা করা হয় অ্যান্টিরিয়র কল্পোগ্রাফি। কল্প মানে ভেজাইনা, র্যাফি মানে রিপেয়ার করা হয়, তখন আমরা এই যেটা ইউজ করা হয়, টান দিয়ে নিচের দিকে ধরা হয়, তখন স্টিচিং করা হয়। তারপরে আসছে ভেজাইনাল হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি মানে কি, কেটে ফেলা। টমি মানে যদি কোথাও থাকে এটা হচ্ছে কেটে ফেলা। হিস্টেরো মানে কি, ইউটেরাস, মানে এখানে ভেজাইনাল হিস্টেরেক্টমি যখন করা হয়, ভেজাইনা সহ ইউটেরাসটা কেটে ফেলা হয়, বা শুধুমাত্র ইউটেরাসটা কেটে ফেলা হয়, দুটোই হতে পারে। হিস্টেরেক্টমি যদি কমপ্লিট হয় তাহলে সবকিছুই ফেলে দেওয়া হয়, আর যদি আংশিক হয় তখন শুধুমাত্র ইউটেরাসটা ফেলে দেওয়া হয়। ইউটেরাসটা বুঝি যে এটাকে বলে ইউটেরাস। তো এটা করার সময়, এই অপারেশনটা করার সময় আমরা সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র স্পেকুলামটা, ভেজাইনাল স্পেকুলামটা ইউজ করা হয়, তখন এই ভেজাইনাতে ইনসার্শন করা হয়। সো দিস ইজ এ শর্ট ব্রিফিং অফ সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভেজাইনাল স্পেকুলাম। এখন আমরা দেখি অবস্টেট্রিক কজ, সেখানে আমরা যেসব ইউজ করছি, এখানেও আমরা ভিজুয়ালাইজেশন করছি, দেখছি কোনো সাইডে, সার্ভিক্সের কোনো সাইডে কোনো ইনজুরি আছে কিনা। অ্যান্ড
ভ্যাজাইনা ডিউরিং পোস্টপার্টাম হেমোরয়েডস। পোস্টপার্টাম ডেলিভারি হওয়ার পরবর্তী সময়ে যদি 24 ঘন্টার ভিতরে যদি 500 ml নর্মাল এবং 1000 ml এর বেশি যদি হয়, সেটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরয়েডস। নর্মাল ডেলিভারি হইলে 500 ml, আর যদি সিজারিয়ান সেকশন হয়, সি সেকশন, তাহলে 1000 ml অথবা 1 লিটার। এর বেশি যদি হয়, মোর দেন ব্লিডিং এই অ্যামাউন্টে, তখন এটাকে বলি পিপিএইচ, পোস্টপার্টাম হেমোরয়েডস। তখন আমরা এটাকে ইন্সপেকশন করার সময় করার জন্য আমরা এই সিমসটা ইউজ করা হয় দেখার জন্য, বলাই আছে দেখার জন্য। তারপর যেটা আসছে যে ডিউরিং রিপেয়ার অফ দ্য সার্ভাইকাল রিপেয়ার। সার্ভাইকাল রিপেয়ার বলতে সার্ভিক্সের ওখানে বিশেষ করে পেরিনিয়াল টিয়ার। পেরিনিয়াল টিয়ারের সময় আমরা এটা অনেক সময়, অর্থাৎ আমরা এখানে টোটাল মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা এখানে সার্ভিসটাকে দেখতে চাই। কেন দেখতে চাই? যে এখানে কোনো প্যাথোলজি আছে কিনা বা কোনো অপারেশন করার সময়, সেই জন্য সিমসটা ইউজ করতেছি। তাহলে যে শব্দটা রয়ে গেছে সার্ভাইকাল টেয়ার, যেটা এটা একটু বলে ফেলি। সার্ভাইকাল টেয়ার বলতে সার্ভিকের ওখানে যে জায়গাটা আছে, যেখানে যে পেরিনিয়াল টেয়ার বলি, সেটাই হয়। যেমন আমরা যদি কল্পনা করি, এটা যদি হয় সার্ভিক্স, হ্যাঁ, সার্ভিক্স যদি করি, আর এটা যদি হয় অ্যানাস, তাহলে এই যে জায়গাটা যেটা আছে মাঝখানে, এই জায়গাটাকে বলতেছি পেরিনিয়াম। তো পেরিনিয়াম এই অংশটা যদি ছিঁড়ে যায়, তাহলে এটাকে বলি টেয়ার। টেয়ার মানে ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া। তখন কিভাবে ছিঁড়ে যেতে পারে? এক হচ্ছে যেমন এটা ইন্সপেকশন, এই যে কি বলে ইন্সপেকশন করার সময় ইনজুরি হতে পারে, এটা একটা কারণ হতে পারে। তারপর হচ্ছে যে অবস্ট্রাকটেড লেবার, সেই সময় এটা হতে পারে। কিংবা দেখা যাচ্ছে যে মিসম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, সেটার জন্য হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করার সময় তখন আমাদের ইনসিশন করতে হয়, যে যে পরিমাণ হচ্ছে ডাইলেশন হওয়ার কথা ছিল 10 সেন্টিমিটার না হয়ে তার থেকে কম আছে, তখন আমরা এরকম ভাবে করা হয়, ইনসিশন করা হয়, মানে কাটা হয়। কিভাবে কাটা হয়? একটু মিডিয়া ল্যাটারাল ভাবে এইভাবে কাটা হয়। হ্যাঁ, হয় এদিক থেকে কাটা হয়, না হয় এদিক থেকে কাটা হয়। লম্বা লম্বি কাটা হয় না, কারণ লম্বা লম্বি যদি কাটা হয় তাহলে কিন্তু আরো এটা চিড়ে যাবে, তখন দেখা যাচ্ছে যে অ্যানাল স্প্রিংটার এখানে চলে আসবে। এই যে জায়গাগুলোকে এটা কি বলা হচ্ছে? পেরিনিয়াল টিয়ার। আচ্ছা, আর সার্ভাইকাল রিপেয়ার বলতে এই যে অঞ্চলগুলোতে এখানে যদি টিয়ার হয়, এটাকে রিপেয়ার করার জন্য ঠিক ওই যন্ত্রটা লাগবে আমাকে, তখন আমরা সেটা দিয়ে আমরা তখন সেলাই করা হয়, স্টিচিং দেওয়া হয়, রিপেয়ার করা হয়। দ্যাটস ইট। তাহলে আমার মনে হয় যে আমরা সিমস ডাবল ব্লেডেড পোস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম, এই যন্ত্রটা দেখতে এমন হয় এবং এটার কাজ হচ্ছে এটা। হ্যাঁ, আমার মনে হয় যে এটা আমরা বুঝতে পারছি। কি বলেন? বুঝতে পারি নাই আমরা এই যে যন্ত্রাংশটা কথা যেটা বললাম? জি ভাইয়া। আচ্ছা, যদি এটা বুঝতে পারি তাহলে আমরা নেক্সট যেটা চলে যাই, আরেকটা গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ এবং পরেরটা আরো গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হচ্ছে কাসকস সেলফ রিটেইনিং বাই ভালভ স্পেকুলাম। হ্যাঁ, নাম বলেন আমার সাথে সাথে, বলেন সবাই। কাসকস সেলফ রিটেইনিং, হ্যাঁ আনমিউট করেন সবাই, আনমিউট করে বলেন কাসকস সেলফ রিটেইনিং, ক্রস করেন, হ্যাঁ বলেন কাসকস সেলফ রিটেইনিং বাই ভালভ স্পেকুলাম। কাসকস সেলফ রিটেইনিং বাই বাই ভালভ ভালভ স্পেকুলাম। স্পেকুলাম, হ্যাঁ সবাই বলি কাসকস সেলফ রিটেইনিং বাই ভালভ স্পেকুলাম। কাসকস সেলফ রিটেইনিং বাই ভালভ স্পেকুলাম। হ্যাঁ, আবার পড়ি কাসকস সেলফ রিটেইনিং বাই ভালভ স্পেকুলাম। কাসকস সেলফ রিটেইনিং বাই ভালভ স্পেকুলাম। হ্যাঁ, বাই ভালভ স্পেকুলাম, মানে এখানে দুইটা ভালভ আছে, আগেরটা ছিল ব্লেড, এখানে হচ্ছে ভালভ, নামটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, একটু কোরাস করলে কি হয় যে এই জিনিসটা মুখের জড়তাটা কেটে যায়। তাহলে এটা একটু দেখি। এখানেও কাসকস নামে একজন বিজ্ঞানী, তার নাম অনুসারে এটা কাসকস রাখা হয়েছে, আর আগেরটা ছিল সিমস। এখানে যেটা অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে সেলফ রিটেইনিং করা যায়, এটা নিজেই নিজেকে ধরে রাখতে পারে। হ্যাঁ, অর্থাৎ এখানে ফিক্সড করা যায়, এখানে নাট আছে, নাট দিয়ে এখানে লুজ করে বা টাইট করে সেটাকে একটা ফিক্সড পজিশনে রাখা যায়। এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে নাম, এটা হচ্ছে নাম, বিজ্ঞানীর নাম। তারপর হচ্ছে সেলফ রিটেইনিং, মানে এটাকে ফিক্সড করা যায়, সেই জন্য সেলফ রিটেইনিং। বাই মানে দুই, ভাল্ব মানে দুইটা, এটাকে ভাল্ব বলা হইতেছে, এটাকে আর এখন আর ব্লেড বলা হইতেছে না। আর স্পেকুলাম মানে এই যন্ত্রটার নামই হচ্ছে স্পেকুলাম। আগের যন্ত্রটার নামও কিন্তু স্পেকুলামই ছিল, কিন্তু শুধু পার্থক্য হবে কিসের জন্য? পার্থক্য হবে ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সটা দেখার জন্য হচ্ছে এটা। তাহলে কাসকস সেলফ রিটেইনিং বাই ভালভ স্পেকুলাম, আমরা এই জিনিসটা দেখবো, যেটার
ব্যবহার সব থেকে বেশি গাইনিকোলজিতে এবং অবস্টেট্রিক্সে। কারণ বেশি কেন? কারণ এই জিনিসটা দিয়ে আমরা আগেরটা দিয়ে শুধুমাত্র ভ্যাজাইনার অ্যান্টেরিয়র ওয়াল কিংবা পোস্টেরিয়র ওয়ালটাকে শুধুমাত্র টান দিয়ে নিচের দিকে বা উপরের দিকে করে একদিকে করা যেত। দেখেন 2 দিক কিন্তু উপরে উঠানো যেত না, যেহেতু এটা এক পাশে ছিল। কিন্তু এটা যেহেতু অনেকটা বক যেরকম ঠোঁট থাকে, লম্বা হাঁসের ঠোঁটের মধ্যে দেখা যাচ্ছে, এটা কিন্তু যেমন এটা যদি যত সামনের দিকে দেওয়া হবে তত কিন্তু এই জিনিসটা নিচের দিকে নেমে আসবে, ছোট হবে। আবার যত পিছনের দিকে নেওয়া হবে তত এটা কিন্তু বড় হবে। তার মানে আমার সুবিধার মতো করে এটা কিন্তু আমি ছোট বড় করতে পারতেছি, সেলফ রিটেনিং, নিজেই এটা করে আমি ফিক্সড করে রাখতে পারতেছি। এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইউটেরাস, ইউটেরাস এটা হচ্ছে বাইরেটা হচ্ছে ভ্যাজাইনা, একদম সুন্দর ছবি, ক্রিস্টাল ক্লিয়ার। এখানে এটা ইনসার্শন করানো হইলো প্রথমে, ইনসার্শন করানো হওয়ার পরে এই যে এটাকে বলা হয় ফর্নিক্স, ঠিক আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফর্নিক্স, এই যে এই অংশটাকে বলি অ্যান্টেরিয়র ফর্নিক্স, এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র ফর্নিক্স। আর কিছুই না, দেয়ালের যে অংশটা ওইটাকে আমরা ফর্নিক্স বলতেছি আর কি। এই দুইটা ফর্নিক্সকে কি করতেছে, সে দুই দিকে চাপ দিয়ে রাখতেছে, তার ফলে একটা গ্যাপ তৈরি হচ্ছে। আমি একদম সুন্দর করে তার সার্ভিসটা দেখতে পাচ্ছি, মানে এই সার্ভিসটা যেটা আছে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি এখান থেকে। তার মানে এটা হচ্ছে, এটা একটা অ্যাডভান্টেজ বেশি যে এটা আমার খুব ভালো মতো দেখতে পাচ্ছি। এবং ডিএনসি করার সময় বা ডিএনই করার সময় যতটা না সিমস স্পেকুলাম ব্যবহার করা হয় তার থেকে অনেক বেশি এটাই ব্যবহার হয়। কারণ এটা যখন এরকম করছে মাঝখানে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এখানে কোনো কিন্তু এখানে ভিতরে কিন্তু খালি জায়গা, অর্থাৎ আমি এখান থেকে যে কোনো ইনস্ট্রুমেন্ট কিন্তু ভিতরের দিকে দিতে পারবো। এর ফলে যেটা হচ্ছে আমি যে কোনো মেশিন ঢুকাতে পারছি, ক্যামেরা ঢুকাইতে পারতেছি, মানে যেটা আমার ইচ্ছা। এখন এটা কি করা হচ্ছে, এটার নাম হচ্ছে কাসকোস আর এটার নাম হচ্ছে কিউরেটাস, যেটা বললাম কিউরেটাস, এটা দিয়ে এখান থেকে কিছু একটা অংশ কেটে নিয়ে আসা হচ্ছে। এটাই হচ্ছে কাসকোস সেলফ রিটেনিং বাইভালভের সব থেকে বেশি ব্যবহার হয় এবং এটাই হচ্ছে সুবিধা, যে সেলফ রিটেনিং এটার সুবিধা মতো করে ছোট বড় করে রাখা যায়। এখন আমরা একটু বিস্তারিত পড়ি যে গাইনোকোলজিক্যাল এবং অবস্টেট্রিক্সের যে ইউজগুলো হয়। প্রথমত যে আমরা ফর্নিক্সটা দেখতে পারবো, বললাম টু ভিজুয়ালাইজ দ্য সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনাল ফর্নিক্স। সার্ভিক্স কি, ফর্নিক্স কি বলে ফেলেছি অলরেডি। তারপর কি, টু টেক দ্য ভ্যাজাইনাল সোয়াব অ্যান্ড সার্ভাইকাল সোয়াব, ভ্যাজাইনা থেকে যদি সোয়াব নিতে চাই, সার্ভিক্সের থেকে কোনো সোয়াব নিতে চাই, ওখান থেকে যদি আমরা টিস্যু নিতে চাই, সেল নিতে চাই, যেটা সাইটোলজিক্যাল টেস্ট করার জন্য, তখন হচ্ছে আমাদের এটা খুব কাজে লাগবে। বিশেষ করে আমরা যখন সিআইএন করি, সার্ভাইকাল ইন্ট্রাইভিথাল নিউপ্লাসিয়া করি, বা দেখা যাচ্ছে যে সাসপেক্টেড সিএ সার্ভিক্স যে ডিজিজগুলো আছে আমাদের দেশের, প্রথম মেয়েদের কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয় হচ্ছে সিএ ক্যান্সার, মানে সিএ সার্ভিক্স যেটা আর কি, হ্যাঁ, কার্সিনোমা অফ সার্ভিক্স, জরায়ু ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার, জরায়ু ক্যান্সার না শুধু জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভিক্স সার্ভাইকাল ক্যান্সার। তো সেখান থেকে সোয়াব নেওয়া হয়, সোয়াব নিয়ে সেটা হিস্টোলজিক্যালি অথবা সাইটোলজিক্যালি, হিস্টোলজিতে আমরা কি দেখি, গ্রস অ্যাপিয়ারেন্সটা দেখি, সাইটোলজিতে কি দেখি, আমরা সেল দেখি, ব্যাস। তারপরে কি, সার্ভাইকাল স্ক্র্যাপিং ফর সাইটোলজি, আবার একই কথা আসছে, সার্ভাইকাল ওখান থেকে স্ক্র্যাপিং মানে চেছে নেওয়া হচ্ছে, কোনো একটা অংশ নেওয়া হচ্ছে, তারপর সাইটোলজি দিয়ে অর্থাৎ সেল দেখা হচ্ছে, ওখানকার সেল যে নর্মাল আছে কিনা বা ম্যাচিউর কিংবা ইমম্যাচিউর সেল আছে কিনা সেগুলো দেখা হচ্ছে। দেন তারপর টু পারফর্ম দ্য মাইনর অপারেশন লাইক সার্ভাইকাল বায়োপসি যদি করা হয়, বায়োপসি মানেও অনেকটা সাইটোলজির মতোই, ওখান থেকেও সেল নেওয়া হয়, সেল নেওয়ার ফলে বিশেষ করে এটা ক্যান্সার ডিটেক্ট করার জন্য বেশি ইউজ করা হয় বায়োপসি। আপনারা শুনে থাকবেন যে বায়োপসি করা হয়েছে, ব্রেস্টের বিভিন্ন ওখান থেকে ফ্লুইড নিয়ে বায়োপসি করা হয়, ফ্নাক বলি, ফাইন নিডেল অ্যাসপিরিন, তো এরকম আর কি। তারপরে আসছে পলিপ্যাক্টমি, ওখানে যদি পলিপাস থাকে, পলিপ থাকে, পলিপ মানে কি, কোন একটা বৃন্তের মতো যদি কোনো একটা জায়গা থেকে ঝুলে থাকে এটাকেই বলি পলিপ, এটা ন্যাজাল হতে পারে, ন্যাজাল পলিপ বলি, ইউটেরাসে হলে বা সার্ভিক্স হলে সার্ভাইকাল পলিপ বলি, হ্যাঁ। তো এই পলিপ যদি থাকে, এই পলিপ্যাক্টমি, টমি মানে কাটা, অর্থাৎ সেই পলিপটা কাটার জন্য তখন তো আমাকে দেখতে হবে, না হলে তো আমি কিভাবে কাটবো সেটা। অ্যান্ড রিমুভাল অফ আইইউসিডি, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যে আমরা যদি এর ভিতরে দেয়া থাকে কোথায় আসে না আসে, তো আমি বাইরে থেকে কিভাবে দেখবো, তখন এটা আমি যদি কাসকোস না, যে কাসকোসে, হ্যাঁ কাসকোস বাইভাব সেলফ রিটেনিং যেটা, এটা যদি দেওয়ার পর যদি আমরা ওখান থেকে স্পষ্ট করে দেখতে পারবো যে এটা এই জায়গায় আছে, তখন আমি যদি এটা যদি এদিক সেদিক হয়ে যায় কপারটিটা, তখন এটা ফিক্সড করা যাবে বা চাইলে বের করা যাবে। বা ইনসার্শন করার সময় কিন্তু, কপারটি দেওয়ার সময় কিন্তু এটা ইউজ করা হয় এই কাসকোসটা। তার মানে আমরা যেটা বুঝলাম যে কাসকোসের ব্যবহারটা সব থেকে বেশি, কাসকোস সেলফ রিটেনিং বাইভালভ স্পিকুলাম। তো এটা হচ্ছে গাইনোকোলজিক্যাল এবং অবস্টেট্রিক্স কস।
অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ অলরেডি বলে ফেলেছি যে এটার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না এবং পেশেন্ট বেডে রেখে এটাকেই কাজ করা যায়। আর এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ কথা আছে, দ্য ভ্যাজাইনাল ওয়াল ক্যান নট বি ইন্সপেক্টেড, যে ভ্যাজাইনাল যে ওয়াল সেটা হয়তো পরিপূর্ণভাবে দেখা যায় না। হ্যাঁ, এটা দিয়ে হয়তো দেখা যায়, তখন হয়তো কল্পোস্কপি করতে হয়। কল্পোস্কপি, কপি মানে দেখা, কল্প মানে শিখি যে ইউটেরাসের ভিতরে দেখা, এটাকে বলে কল্পোস্কপি বা হিস্টেরোস্কপিও বলা হয়। হ্যাঁ, কল্পোস্কপি যদি ভ্যাজাইনাকে দেখা হয় তাকে বলা হয় কল্পোস্কপি, আর হিস্টেরেক্টমি বলতে ইউটেরাসটা যখন দেখা হয় তাহলে এটাকে বলা হয় ই করে। এই শব্দগুলো খুবই বারে বারেই আসবে গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্স, এই জন্য একটু বুঝে ফেললেই হয়। টবি মানে কি, কপি মানে কি, হ্যাঁ, তো সিস্টোসিল, রেক্টোসিল, ইরেথ্রোসিল এগুলো আসবে, একটু ই করে রাখলেই হয়ে যায়, আস্তে আস্তে মনে থাকবে। তাহলে এটাই হচ্ছে দুইটা ইনস্ট্রুমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, সিমস এবং হচ্ছে কাসকস। এখন আমরা নেক্সট লাগাচ্ছি, এখন এগুলো খুব সহজ, রাবার ক্যাথেটার, সিম্পল রাবার ক্যাথেটার। তো অবস্ট্রাক্টেড যখন লেবার হয় তখন কি হয়? অবস্ট্রাক্টেড লেবার যদি হয় তখন ইউটেরাসের উপর একটা চাপ পড়ে, স্বাভাবিক, কারণ এটা সামনের দিকে থাকে, আস্তে আস্তে তখন এটা চাপ পড়ে, প্রেসার পড়ে। প্রেসার পড়লে কি হয়? দেখি যখন চাপ দেওয়া হয় ইউরিনটা তখন ফ্লো হতে পারে, অবস্ট্রাক্টেড হয়, তখন কি করতে হয়? তখন ক্যাথেটার করতে হয়, রাবার ক্যাথেটার হয় বা ফলিস ক্যাথেটার হয়, করা হয়। এটা হচ্ছে মানে নর্মাল একটা বিষয় যে ইউরিন আটকে গেছে, প্রস্রাব আটকে গেছে, তো সেটা সিম্পল রাবার ক্যাথেটার, এখানে আর কিছুই থাকে না, একদিকে খালি ইউরেথ্রা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু আমার ভেজাইনা না কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু সিরিয়াসলি বলতে হবে যে ভেজাইনা বললে কিন্তু ঝামেলা হয়ে যাবে, এটা ইউরেথ্রা। সো ইট ইজ ইনসার্শন ইন দ্য ইউরেথ্রা। তাহলে আমরা দেখি এটার ইউজ কি। টু এমপ্টি দ্য ব্লাডার ইন রিটেনশন অফ ইউরিন, হ্যাঁ, ইভাকুয়েশন অফ দ্য ব্লাডার ডিউরিং লেবার ফরসেপ ডেলিভারি, পিপিএস, যেটা বললাম যে ইভাকুয়েশন মানে ওখান থেকে বের করা, ডিউরিং লেবারের সময় এই জিনিসটা ক্লিন করা হয়, যাতে করে কি করা হয়, যাতে করে ইউটেরাসটা নিচের দিকে যখন ডিসেন্ড করে তখন যেন ইউরিনারি ব্লাডারের উপর যেন প্রেশার না পড়ে, এই জন্য ব্লাডারটাকে তখন খালি করা হয় অপারেশনের আগে। তারপরে ফরসেপস ডেলিভারি করার সময় একই অবস্থা, ফরসেপস ডেলিভারি অর্থাৎ ওখানে যদি আমরা ভ্যাজাইনাল ডেলিভারি, কিন্তু ওখানে আমরা যদি এখানে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করি, সেখানে যদি যেমন একটা আছে যে অবস্টেটিক্স, এরকম আছে, আমরা শেষের দিকে আমরা দেখবো, সেটা যদি মাথায় সব টান দেওয়া হয়, সেটা লাগিয়ে, এরকম ব্লেড আছে, ডাবল ব্লেডেড অবস্টেটিক্স ফরসেপস বলি, সেটা দিয়ে তখন ব্লাডারটাকে এমটি করা হয়। এবং হচ্ছে পিপিএস, পোস্টপার্টাম হ্যামোরেজ যখন হয় তখন এটা ম্যানেজমেন্ট করার জন্য এটা করা হয়। বেলুন ট্যাম্পনেট, আমরা একটা নাম শুনছি বোধ হয়, খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশে, এটা আবিষ্কার করা হচ্ছে আমাদের প্রফেসর সাইবা ম্যাম, উনি এটা করছেন। খুব পোস্টপার্টাম হ্যামোরেজের জন্য খুব কমন এবং খুব সহজ একটা মেথড, একটু দেখিয়ে রাখি, এটা প্রাসঙ্গিক না কিন্তু এটা একটু জেনে রাখলে বোধ হয় যে ভালো লাগবে, আশা করা মনে হয়। তাহলে পোস্টপার্টাম হ্যামোরেজে যখন বললাম যে পোস্টপার্টাম হ্যামোরেজ যদি 1000 ml এর যদি সিজারিয়ান সেকশনের চাইতে বেশি হয় উইদিন 24 আওয়ার, এবং হচ্ছে 500 ml এর চেয়ে বেশি যদি হয় নর্মাল, তখন এটাকে বলি পিপিএইচ। তখন পিপিএইচ মানে কি? অর্থাৎ আমাদের যে এই যে ইউটেরাসের যে ওয়ালগুলো আছে সেখানে, এখান দিয়ে তো আমাদের বিভিন্ন ধরনের আর্টারিওলস, আর্টারি, ব্লাড ভেসেল, হ্যাঁ, এগুলো তো আসে, এখান থেকে কি হয়, এখান থেকে ব্লাড গুলো কিন্তু আসে, অন্য জায়গা থেকে তো আর ব্লুটুথের মাধ্যমে, ওয়াইফাই মাধ্যমে তো এখানে ব্লাড আসে না, সেগুলো দিয়ে আসবে। এখন আমরা খুব কমন একটা সিনারিও দেখি যে আমার হাতের যদি এখানে যদি একটু কেটে যায়, আমরা কি করি, আমরা যদি একটা ব্যান্ডেজ করে দিই এখানে, হ্যাঁ, বা একটু হাত দিয়ে আঙ্গুল দিয়ে যদি 10 মিনিট চাপ দিয়ে ধরে রাখি বা 20 মিনিট চাপ দিয়ে ধরে রাখি, দেখবো আমি রক্তটা কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওখানে কি বলে, ওখান থেকে আর বের হচ্ছে না, ওখানকার রিপেয়ার হয়ে গেছে এটা, বা নিজে নিজেই এটা সেলফ রিপেয়ার হয়ে গেছে, যেটা আমাদের শরীরের অটো ডিফেন্সের মাধ্যমে যেটা হয় আর কি। ঠিক একই কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগানো হয়েছে। কেমন কনসেপ্ট? যেটার জন্য প্রথমত একটা যেটা ইউজ করা হয়েছে, একটা একদম বেলুন, নর্মাল বেলুন, কন্ডম যেটা বলা হয়, কন্ডম। সো কন্ডম যদি আমি চিন্তা করি যে একটা বেলুন কন্ডম, সো এরকমই তো থাকে বোধ হয়, তো এটা চুপসানো থাকে, তো এটার ভিতরে যখন পানি দেওয়া হয় কি হয়, ইঞ্জেকশন করে যে বা পানি যদি দেওয়া হয়, তাহলে এই জিনিসটা, বেলুনটা আস্তে আস্তে বড় হতে থাকবে। ঠিক এরকম এই বেলুনটা সাথে এখানে একটা ক্যাথেটার, এটা ক্যাথেটার হচ্ছে ফলিস ক্যাথেটার, সেটা আমরা দেখবো ফলিস ক্যাথেটার কি, বা এটা হচ্ছে নর্মাল ক্যাথেটার, সামনে ফলিস ক্যাথেটার দেখবো। ক্যাথেটার দিয়ে বেলুনটা তো চুপসানো থাকে প্রথমে, এটা এখান দিয়ে ইনসার্শন করানো হয়, ঠেলে ভিতরে ইউটেরাসের ভিতরে সার্ভিক্স দিয়ে এখানে কি করা হয়। তার মানে এই ভিতরে যখন বেলুনটা চলে আসে, বেলুনটা যখন ভিতরে চলে আসছে আর বাইরে তো এরকমই থাকবে যে ফলিস ক্যাথেটারটা থাকবে, তখন কি করা হয়, স্যালাইন দেওয়া হয়। নর্মাল যে স্যালাইন গুলো আছে 300 থেকে 400 বা 450 ml স্যালাইন দেওয়া, তো স্যালাইন যত দিতে থাকবে
তত কি বেলুনটা বড় হতে থাকবে। তো বড় হতে থাকলে কি হয়, এই যে ব্লাড ভেসেল যে আর্টারিওস যেগুলো আছে এগুলোর পাশে কি হয়, চাপ লাগবে, যেরকমটা এই যে প্রেসার যেরকমটা করা হয়, ঠিক এরকম প্রেসার যখন করা হয় তখন এরকম ভাবে 24 ঘন্টা বা তারও কম বেশি সময়, এটা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কন্ডিশন, এরকম যখন করা হয় তখন দেখা যাচ্ছে যে ব্লিডিংটা আস্তে আস্তে কমে আসে। খুবই একটা সস্তা কি বলে সস্তা ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হচ্ছে এখানে, হয়তো 100 টাকাও খরচ হচ্ছে না, সব মিলিয়ে হয়তো 200 টাকাও পড়বে না ক্যাথেটার ক্যাথেটার সবকিছু মিলিয়ে, কিন্তু একটা মায়ের যদি লাইফ সেভিং হয়ে যায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এটা 2000 সালের 2001-এর দিকে সম্ভবত এটাই হয়েছে, এবং এটা বিশ্বে খুবই পরিচিত, সাইবাস মেথড নামে পরিচিত, বেলুন ট্যাম্পনেট বলে, আপনারা উইকিপিডিয়া সার্চ করলে এটা পাবেন। এই যে এটা, তাহলে আমরা একই সাথে এই পিপিএস ম্যানেজমেন্টের জন্য আমরা এই ক্যাথেটারটা ইউজ করা হইতেছে। যাই হোক, তাহলে আমরা নেক্সট যেটা দেখবো যে এস টু ইউজ অ্যাজ এ টার্নিকুয়েন্ট টু মায়োম্যাক্টমি অপারেশন। মায়োম্যাক্টমি কি, মায়োমা ইউটেরাসের ভিতরে থাকে, মায়োম্যাক্টমি কাটা যেতে হয়। টার্নিকুয়েন্ট মানে ব্যান্ডেজ, ওখান থেকে ব্যান্ডেজ করার সময়, এটা সরাসরি প্রাসঙ্গিক না, কিন্তু সেটা করার সময় তখন ব্লাডারটাকে ইভাকুয়েশন করা হয় বা খালি করা হয় তখন। আবার আরেকটা আছে অ্যাজ এ টার্নিকুয়েট বিফোর গিভিং ইন্ট্রাভেনাস ক্যানোলা, ভেনের ভিতরে যখন ক্যানোলা ঢোকানো হয় তখন এই যে এটা এই যে রাবার ক্যাথেটারটা তখন ইউজ করা হয়। টু অ্যাডমিনিস্টার অক্সিজেন অ্যাজ নাসাল ক্যাথেটার, আমরা অনেক সময় জানি নাক দিয়ে, অনেক সময় বলে যে নাক দিয়ে খাবার দিতেছে, অনেক শুনবেন হসপিটালে যে খাইতে পারে না মুখ দিয়ে, নাক দিয়ে খাবার দিতেছে বা অক্সিজেন দিতেছে, তখন এই রাবার ক্যাথেটারটার সিম্পল এটা ইউজ হচ্ছে, আর কিছুই না। এখান থেকে আমরা জাস্ট পিকচারটা মনে রাখি যে রাবার ক্যাথেটার সিম্পল, এটা দেখতেও সিম্পল, কাজেও সিম্পল। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফলিস ক্যাথেটার, এটাই হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়, সব থেকে বেশি। যেটা বললাম একটু আগে বললাম যে বেলুন ট্যাম্পনেট, এইটাই কিন্তু ইউজ করা হয়। এখন এখানে একটা বেলুন দেখতে পাচ্ছি, আসলে এটা বেলুন কিন্তু এইভাবে থাকে না প্রাথমিকভাবে, হ্যাঁ, এরকম চুপসানোই থাকে, এটা একদম এটার সাথে চুপসানো থাকে। এখানে এটা দেখি, এটার নাম কি, যে এখানে দুইটা চ্যানেল আছে, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, এই জন্য এটাকে বলা হয় বাই চ্যানেল বলা হয়, দুইটা চ্যানেল। তো এটা দিয়ে কি করা হয়, এই বাই চ্যানেল দিয়ে, এটা দিয়ে ফ্লুইড বা স্যালাইন অথবা পানি এটা ইনসার্শন করানো হয়। তাহলে কি হয়, এটা যখন এটার ভিতর দিয়ে ইনসার্শন করা হয়, খেয়াল রাখেন, হ্যাঁ জিনিসটা একটু মনে রাখেন, ইনসার্শন যখন পানি যখন এদিকে আসছে, আস্তে আস্তে যখন আসছে এদিকে, তখন এই যে ভিতরের জায়গাটা আছে যেটা, এইটা আস্তে আস্তে তখন এটা ফুলতে থাকে, বেলুনটা বেলুনটা ফুলতে থাকে। এটা হচ্ছে পানি দিয়ে হয়, ইনজেকশন দিয়ে। আবার যখন ইনজেকশন দিয়ে, ইনজেকশনটা ভিতরে লাগানোই থাকে, আবার টান দিয়ে যখন পিছনে প্লাঞ্জারটা টান দেওয়া হয় পিছনের দিকে, তখন আবার পানিটা বেরিয়ে এসে বেলুনটা চুপসে যায়। এটা কেন করা হয়, এই যে ধরেন ইউরেথ্রা যেটা আছে, ইউরেথ্রার ভিতরে তো এটা যদি দিয়ে রাখি তাহলে এটা তো বের হয়ে আসবে, কিন্তু এটা ভিতরে ঢুকানোর পরে যদি বাইরে যদি বেলুনটা ফুলে ওঠে, চিন্তা করি এদিকে, তাহলে কিন্তু এটা আর বেরিয়ে আসবে না। ঠিক এই কনসেপ্টটা কিন্তু এখানে করে। তাহলে প্রথমে যেটা ইনসার্শন করা হয়, তাহলে জিজ্ঞেস করে পরীক্ষার হলে যে কোন মাথাটা দেয়া হয়, অনেকে বলে, ভুল করে বলে যে এই মাথা, এটা তো সম্ভবই না, হ্যাঁ এটা কি ইউরেথ্রার মধ্যে কোনোভাবে সম্ভব এটা এই করানো, প্রবেশ করানো? ওই যে ছবি দেখেই তো বোঝা যায় যে কোন মাথা দিতে হবে। তাহলে এটা দেওয়ার পরে তারপরে হচ্ছে ইনজেকশন দিয়ে এরকম ভাবে ফ্লুইড দেওয়া হয়, দেওয়ার পরে এই বেলুনটা ফুলে যায়, তাহলে ফিক্সড হয় ভিতরে। আমরা যদি এটা দেখি যে এই যে এখান দিয়ে, এই যে এটা দিয়ে হচ্ছে ফ্লুইড দেওয়া হচ্ছে, দেওয়ার পরে এই যে ভিতরে দিয়ে যাচ্ছে, এই যে জায়গাটা ফুলে যাচ্ছে, ফুলে যাওয়ার পরে এই যে রিনারি ব্লাডার এটা ফিক্সড হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু টান দিয়ে আর বের হবে না, পানি বের করতে হবে তারপরে বের হবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি চ্যানেল, যেটা এই যে পাশের চ্যানেল, এইটা কি হচ্ছে, এই যে ভিতরে যেটা এখন যেহেতু এটা ফুলে গেছে, অর্থাৎ এটার ভিতরে এই যে জায়গাটা আছে, এটার ভিতর দিয়ে এখন ফ্লুইড আসবে, এটার ভিতর থেকে ফ্লুইড আস্তে 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 এই যে এই দিক দিয়ে বের হবে, ইউরিনটা এইভাবে বের হয়ে একটা ব্যাগ, এখানে আরেকটা পাইপ লাগাই দিয়ে, নল লাগাই দিয়ে একটা ব্যাগের মধ্যে ইউরিনটা কালেকশন হবে। দিস ইজ দ্য ফলিস ক্যাথেটার, এটাই সব থেকে বেশি ইউজ হয় অবস্টেট্রিক্স এবং গাইনিকোলজিতে। অবস্ট্রাক্টেড লেবার, প্রিসিপিটেড লেবার, or the third stage of labor, or the PPS, বা রিটেনশন অফ ইউরিন, বা সিকোভেজনাল ফিস্টুলা। তো এই সব জায়গায় ফলিস ক্যাথেটারটাই সব থেকে বেশি ইউজ করা হয়। তাহলে আমরা একটু দেখি এখানে কি কি কাজ লেখা আছে। কন্টিনিউয়াস ড্রেনেজ অফ ব্লাডার ইজ দ্য কমন ইন্ডিকেশন, ব্লাডারটাকে কন্টিনিউয়াস ড্রেন করার জন্য, ওখান থেকে বের করার জন্য ভ্যাজাইনাল অর অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি মানে আবার বললাম যে ওখান থেকে ইউটেরাসটা পুরাটা অথবা ভ্যাজাইনাল পার্টটা কেটে ফেলার সময় তখন এটা ইউজ করা হয়, যে এটা ইউরিনটাকে বের করার জন্য। পেলভিক ফ্লোর রিপেয়ার, সেটাই বললাম, পেলভিক ফ্লোর বলতে পেলভিস যে এরিয়াটা আছে সেই জায়গায় যদি কোনো সার্জারি করা দরকার হয় তখন আমরা একই এই জিনিসটা ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়।
রিপেয়ার অফ দ্য বিবিএফ ইউজ করা মানে বেসিক মলিকুলার এটা করার সময়, অর্থাৎ সবগুলো একই ফাংশন, সেটা হচ্ছে ব্লাডারটাকে খালি করা। হিস্টেরোসালপিনজিওগ্রাফি, হিস্টেরো মানে কি ইউটেরাস, সালপিনজিওগ্রাফি মানে হচ্ছে ফেলোপিয়ান টিউব গ্রাফি, মানে ওই জিনিসটাকে দেখা, ইউটেরাস ফেলোপিয়ান টিউব সব জিনিসগুলোকে দেখা, এটাকে বলে হিস্টেরোসালপিনজিওগ্রাফি। তো এটা করার সময় আমরা এটা ইউজ করা হচ্ছে। তারপরে অবস্টেট্রিক্স ইউজ, কন্টিনিউয়াস ড্রেনেজ অফ ব্লাডার ইন কেস অফ একলামশিয়া, খিচুনি যখন হয় সাধারণত দেখা যাচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টারে বা সেকেন্ড ট্রাইমেস্টারে বেশি হয় একলামশিয়া, অথবা সেখানে আরো কিছু কিছু যেমন ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হ্যাঁ, তো সেই জিনিসগুলো দেখা যাচ্ছে একলামশিয়া। তো সেই ক্ষেত্রে এটা তখন ব্লাডারটাকে খালি করার জন্য ইউজ করা হয়। টু কন্ট্রোল অ্যাটনিক পিপিএস, হ্যাঁ অ্যাটনিক মানে দুর্বল ছোট এরকম পোস্টপার্টাম হ্যামোরয়েজ, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইউজ করা হয়। টু গিভ রেস্ট টু দ্য ব্লাডার এনি ডিস্ট্রাক্টিভ অপারেশন, সে ব্লাডারটাকে রেস্ট করার জন্য ওখান থেকে ইউরিনটা বের করে দেওয়া হয় যে ডিস্ট্রাক্টিভ কোনো অপারেশন যদি করা হয়, বিশেষ করে অ্যান্টিরিয়র কলপোরেফি, হ্যাঁ, বা ভ্যাজানাল হিস্টেক্টমি যখন করা হচ্ছে, তখন যেহেতু সেখানে অন্য একটা ডিস্ট্রাকটিভ মানে কি একটা ভয়াবহ অপারেশন করা হচ্ছে, মেজর অপারেশন করা হচ্ছে, তখন আমরা ইউজ করা হচ্ছে। অর্থাৎ মূল কথা সেই একটাই যে ড্রেনেজ করা ব্লাডারটাকে। দুইটা চ্যানেল আছে, একটা চ্যানেল ড্রেনেজ করার জন্য ইউরিন, আর একটা চ্যানেল কি পুশ সাম ওয়াটার থ্রু ইট। আর এটা 14 সাইজ হচ্ছে 14F আর 18F, হ্যাঁ এরকম এটা। আর স্টেরিলাইজেশন, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে ইথাইন টক্সাইড দিয়ে এটা স্টেরিলাইজেশন করা হয়, এটা জীবাণুমুক্ত করা হয়। কিংবা দেখা যাচ্ছে যে অনেক সময় অটোক্লাভও করা হতে পারে, তাহলে অটোক্লাভ করা হয় না এটা, যেহেতু প্লাস্টিকের থাকে। অটোক্লাভ তো দেখা সেগুলো হচ্ছে মেটালিক, সেগুলোই করা হয়। এটা ইথিলিন টেট্রাঅক্সাইড দিয়ে করা হয়, এটা ডিসপোজেবল। ওকে, তাহলে আমরা ফলিস ক্যাথেটারটা বুঝে ফেলছি নাকি? বুঝতে পারছি না ফলিস ক্যাথেটারটা কি বলেন? আচ্ছা, তাহলে ফলিস ক্যাথেটারটা বুঝলে আমরা তাহলে নেক্সট এর দিকে আমরা দেখি। বলছিলাম, হ্যাঁ বলছিলামটা দেখি, এটা আপনাদের কলেজ থেকেই ছবিটা নেয়া। বলছিলামটা দেখেন, দেখতে কেমন দেখা যাচ্ছে যে এটা আমরা যে বাসায় কেচি দেখি ওই কেচির মতোই দেখতে পিছনের অংশটা, কিন্তু এখানে সামনে একটু বাঁকা হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে বলছিলাম। বলছিলাম ডিএনসির সময় সব থেকে বেশি বলছিলামটা ইউজ করা হয়। ছবিটা মনে রাখতে হবে, বলছিলাম দেখতে কেমন। তাহলে এখানে এখানে টিথ গুলো আছে, এখানে টিথ মানে অর্থাৎ এটা যদি আমি ই করি, এইটা যে বড় করে দেখি, এখানে টিথ দাঁতের মতো এরকম আছে, হ্যাঁ এমনি বাসার যে কেসি গুলো ওখানে কি ধারালো থাকে না, আর এখানে টিথ আছে, টিথ দাঁতের মতো এরকম খাঁচ কাটা খাঁচ কাটা। সিঙ্গেল টুথ যেটাকে থাকে সেটাকে বলা হচ্ছে টেনাকুলাম, আর মাল্টিপল যদি থাকে, একের অধিক যদি থাকে, বিশেষ করে এটা একের অধিক আছে, এর জন্য এটার নাম হচ্ছে ভোলসেলাম। এটা কি করা হয়? টু হোল্ড দ্য অ্যান্টিরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স ডিউরিং ডিএনসি। আচ্ছা, অর্থাৎ ডিএনসি করার সময় অ্যান্টিরিয়র লিপ আমরা পড়ে আসছি, সার্ভিক্সের যে সার্ভিক্স যদি থাকে এটাকে টান দিয়ে ধরা হয় ভিতর দিয়ে ই করার সময়, ইনসার্শন করার সময়। হ্যাঁ, আমরা ডিএনসির সময় আমরা সামনে একটু দেখবো যে কিভাবে এটা করা হচ্ছে। তারপরে অ্যান্টিরিয়র কলপোগ্রাফি, অর্থাৎ এটাকে জাস্ট ধরে রাখার জন্য এটা ইউজ করা হইতেছে। আমরা কাসকোজ দিয়ে কি করলাম, জায়গাটাকে স্পেস বাড়ালাম, আর এটা দিয়ে বলছিলাম দিয়ে ওটাকে ধরে রাখবো আমরা পার্টটা কি, সার্ভিক্সের পার্টটাকে। আমরা অ্যান্টিরিয়র হতে পারে, পোস্টেরিয়র হতে পারে সেটা। তারপরে অ্যান্টিরিয়র কলপোগ্রাফি করার সময় একই কাজ, অ্যান্ড ভ্যাজানাল হিস্টেরেক্টমি, এই অপারেশনগুলো করার সময় আমরা লিপটাকে ধরে রাখি, লিপ বা অ্যান্টিরিয়র ফরনিক্সটাকে ধরে রাখি। তারপর হচ্ছে ইনসার্শন অফ আইওসিডি, এটা দেওয়ার সময় ওই জায়গাটাকে কি করা হয়, টান দিয়ে উপরের দিকে দেওয়া হয়, যাতে করে ভিতরের দিকে দেওয়া হয়, সোজা কথা। রিমুভাল অফ দ্য সার্ভাইকাল পুলিপ, আমরা খুব কমন ভাবে দেখি, এখানকার লেখা আছে হয়ে মুখস্থ রাখতে বিষয়টা এমন না। আপনারা চিন্তা করেন যে কোনো একটা জায়গায় যদি এরকম আমি কাজ করতে চাই, কাটাছিড়া করতে চাই, যে জিনিসটা এখানে এরকম হয়ে আছে, হ্যাঁ টিস্যু গুলো এদিকে আছে, লেবিয়া মেজোরা মাইনোরা এরকম আছে, তখন আমি যদি একটু উপরে উঠাতে চাই, এটা তো হাত দিয়ে দেওয়া যাবে না, ভিতরে তো এত হাত তো এত ভিতরের দিকে যাবে না। তখন এই বলছিলাম যেটা লম্বা যে মাথাটা যেটা দেখতে পাচ্ছি যে এইটা এইটুকু, তখন এটা ভিতরের দিকে দিয়ে ইনসার্শন করে তখন এটা ধরে রাখা হয় এটা। তারপরে কি টু হোল্ড পোস্টিরিয়র লিপ অফ দ্য সার্ভিস দ্য ফলোইং কন্ডিশন, যে প্রথমত অ্যান্টিরিয়র দেখলাম লিপ, এখন পোস্টিরিয়র লিপ মানে পিছনে যে অংশটা আছে এটা পোস্টিরিয়র লিপ, ভ্যাজানাল হিস্টেরেক্টমি অথবা কল্প পাঞ্চার যদি হয়, ইন কেস অফ রাপচার অ্যাক্টোপিক প্রেগন্যান্সি যদি হয়, সেই সময় আমরা এই জিনিসটা ধরে রাখার জন্য ইউজ করা হয়। এখানে আর কিছুই না, জাস্ট শুধুমাত্র হোল্ডিং করার জন্য অ্যান্টিরিয়র লিপ এবং হচ্ছে পোস্টিরিয়র লিপ। দিস ইজ এ বলছিলাম। তারপরে আমরা একটু ডিএনসিটা দেখি, ডিএনসিটা কি কেমন করে করা হয়।
তাহলে ভ্যাজাইনাল ক্যানেল এটা বড় করা হইতেছে, এটা দিয়ে তারপরে এটা ডাইলেশন এই করা হইতেছে, ডাইলেশন বলে এটাকে। এটাকে প্রথমে হচ্ছে জিনিসটাকে ক্লিয়ার করা হয় জায়গাটাকে, এবং এটা ছোট থেকে বড় করা হয়, আস্তে আস্তে ছোট, তারপর আস্তে আস্তে বড় এবং মোটা হইতে থাকে, এই জিনিসগুলো দেওয়া হয় এটাকে সার্ভিসটাকে ডাইলেট করার জন্য। তারপর এটাকে বলা হচ্ছে হিস্টেরোস্কোপি। ওই যে ভিতরে ক্যামেরা দেওয়া হচ্ছে, তারপর দেখতেছি যে ভিতরে কোনো ধরনের লেশন আছে কিনা, সেই লেশনগুলো এটার ভিতরে দেখা হচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় হিস্টেরোস্কোপি। হিস্টেরো মানে কি ইউটেরাস, কপি মানে দেখা, ইউটেরাসের ভিতরে দেখা। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা কিউরিটেস দিয়ে এটার ভিতর থেকে কি চেঁচে নিয়ে আসবে, ভিতরে যে এন্ডোমেট্রিয়ামে যে লেয়ারটা দেখাচ্ছে হাইলাইটস করে, এটা কেটে নিয়ে আসবে। এটা দুই জন্য হতে পারে, একটা হচ্ছে ডায়াগনস্টিক আর একটা হচ্ছে থেরাপিউটিক। তো ডায়াগনস্টিক করার সময় যে ভিতর থেকে কিছু একটা অংশ এরকম ভাবে চেঁচে নিয়ে আসা হবে, নিয়ে এসে সেটা হিস্টোলজি বা সাইটোলজিক্যাল টেস্ট এটা দেখা হবে। এটাকে বলা হচ্ছে যে ডায়াগনস্টিক ডিএনসি, একটা স্যাম্পল ওখান থেকে নেওয়া হইতেছে। তারপর হইতেছে যে কোনো যদি ভিতরে যদি কোনো ফাইব্রয়েড থাকে বা পলিপ থাকে, তাহলে হয়তো থেরাপিউটিক ডিএনসি করে ওই অংশটাকে, পুরা অংশটাকে হয়তো ফেলে দেওয়া হতে পারে বা পার্শিয়াল হতে পারে। এটা নির্ভর করতেছে যে কিরকম ডিজিজ হয়েছে ওখানে। সো দিস ইজ এ ডিএনসি, নর্মাল ডিএনসি। তাহলে এখানে ডিএনসি, এখানে একটা কোশ্চেন হতে পারে ডিএনসি করার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট লাগছে। তাহলে 1 নাম্বার আমাদের লাগতেছে হচ্ছে কাসকস লাগতেছে, 2 নাম্বারে লাগতেছে হচ্ছে আমাদের ভুলসালাম লাগতেছে, এখানে ভুলসালাম দেখাই নাই কিন্তু ভুলসালাম লাগবে। 3 নাম্বার লাগতেছে কি হ্যাগার্স ডাইলেট লাগতেছে, এটা ডাইলেট করা হচ্ছে। 4 নাম্বার কি লাগতেছে কিউরেটেস লাগতেছে, বাস। আর আগে জিজ্ঞেস করতে পারে তার প্রিপারেশন করার সময় আগে কি কি তুমি প্রসিডিউর করতে পারো, তখন বলতে হবে যে গস দিয়ে বা গস দিয়ে ব্যান্ডেজ দিয়ে, তখন আমরা হ্যাঁ আয়োডিন সলিউশন দিয়ে ওই জায়গাটাকে ক্লিন করে নিব। তারপর ইউরিট অ্যান্ড কিউরিটেস, এই যে কিউরিটেস বলতেছি যেটা চেঁচে নিয়ে আসে, বিভিন্ন থাকে, কিছু থাকে ব্লান্ট, কিছু থাকে শার্প। এটাই হচ্ছে কিউরিটেস, কিউরেট করা হয়, চাষা হয়। এটা দুইটা টাইপ আছে, একটা হচ্ছে শার্প আর একটা হচ্ছে ব্লান্ট। হ্যাঁ, শার্প আর একটা হচ্ছে ব্লান্ট, এবং ব্লান্ট ইন্ট আছে, একটা শার্প ইন্ট আছে, দুইটা মাথা আর কি। তো কি করা হচ্ছে, শার্প ইনটা ইনকমপ্লিট অ্যাবর্শনের সময় এটা কাজ করা হচ্ছে ভিতরে। হ্যাঁ, কমপ্লিট যেগুলো ভিতরে এখানে রয়ে গেছে, কিছু প্রোডাক্ট বের হয়েছে, কিছু প্রোডাক্ট বের হয় নাই, ইনকমপ্লিট, সেগুলো কেটে নেওয়া হয়। কিংবা টিউবারকুলার এন্ডোমেট্রিওসিস যদি হয়, এন্ডোমেট্রিওসিস আমরা জানি যে এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা অনেক জায়গায় ডিপোজিশন হয়, তখন যদি ওখানেও কিছু থেকে থাকে সেটার জন্য ইউজ করা হতে পারে, অথবা ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং, সেটার জন্য হয়তো কোনো কাজে হতে পারে, স্পেসিফিক না। আর ব্লান্ট, এখানেও ইনকমপ্লিট অ্যাবর্শন আছে, কোরিও কার্সিনোমা সাসপেক্টেড, সন্দেহ যদি থাকে, ক্যান্সার অথবা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যদি থাকে, তখন হয়তো ভিতরে অংশটাকে কেটে নিয়ে আসার জন্য, চাষার জন্য আমরা এটা ইউজ করা হইতেছি ইউটেরাইন কিউরেটেস, এই যে নাকি ইউটেরাইন কিউরেট। তারপরে মেটালিক ইউটেরাইন সাউন্ড। হ্যাঁ, এটা আরেকটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, মেটালিক ইউটেরাইন সাউন্ড। এই জিনিসটা কি, সাউন্ড শুনে মনে হইতেছে এটা দিয়ে মনে হয় কোনো বাদ্যযন্ত্র, কিন্তু বিষয়টা আসলে এমন না। ইউটেরাইন সাউন্ড দিয়ে একটা লেন্থ মাপা হয়, মেলেন্থ, যে ইউটেরাসটা কতটুকু লম্বা আছে। হ্যাঁ, এটা তো বাইরের দিক থেকে বোঝার কোনো উপায় নেই। তো কতদূর আমি এখান থেকে মানে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিব, আমি যা দেখতেছি না ভিতরে আছে, ঠিক তখন এই যে মেটালিক ইউটেরাইন সাউন্ড বলি, নামের সাথে ব্যবহারে কোনো মিল নাই, ইউটেরাইন সাউন্ড বলা হয়। এটা হতে পারে আল্ট্রাসাউন্ড, ওরকম ভাবে ওখান থেকে হতে পারে এরকম, বাট এক্স্যাক্টলি ওটার সাথে এটা মিল আছে কিনা আমি জানি না। বাট জেনে রাখি মেটালিক সাউন্ড দিয়ে দেখা হচ্ছে একটা নর্মাল ইউটেরাসের সাইজ 6 সেন্টিমিটার নর্মাল থাকে। এর বেশি যদি থাকে তখন আমরা ভাবি এটার ভিতরে কোনো প্রোডাক্ট আছে, কোনো কনসেপশন প্রোডাক্ট আছে। 6 সেন্টিমিটারের বেশি থাকলে তখন এরকম ভাবে দেওয়া হচ্ছে যে মেটালিক ইউটেরাইন সাউন্ড। এটা এখানে দাগ কাটা আছে, এখানে সেন্টিমিটার আছে কত, এরকম ভাবে আছে, তখন এটা দেওয়া হয়। এইভাবে আমরা একটু একটু করে দেখি যে কত সেন্টিমিটার ইউটেরাস। এটাই হচ্ছে মেটালিক ইউটেরাইন সাউন্ড। তো এটাকে একটু কনফার্ম দ্য পজিশন অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের পজিশনটা দেখা হয় একই সাথে অ্যান্টিভার্সন ডিফ্রাকশন কিনা, যে নর্মাল পজিশনে আছে কিনা, কিংবা এটা কি অ্যান্টিভার্সন থেকে রেট্রোভার্সন হয়ে গেছে কিনা, সেটা দেখা হচ্ছে। নোট দ্য লেন্থ অফ দ্য ইউটেরাস সার্ভাইকাল ক্যানেল, সার্ভিক্সের যে ক্যানেলটা আছে সেটাও আমরা নোট করার জন্য। ইট অ্যাক্ট এজ এ ফার্স্ট ডাইলেটেড করার জন্য, আমরা সার্ভিসটাকে ওপেন করার জন্য আমরা হ্যাগাস ডাইলেটরের পাশাপাশি এটা অনেক সময় ইউজ করা হয় ইউটেরাইন সাউন্ডটা। তারপরে টু সি মিসিং কপার টি, কপার টি মানে বলছিলাম যে টেইলটা যদি দেখা যাচ্ছে যে সুতার মতো, এটা যদি দেখা যাচ্ছে যে এখানে নাই, তখন এটাকে দেখার জন্য যে ভিতরে ঢুকে গেল কিনা, তখন আর ইউজ করা হয়। টু সাউন্ড দ্য ইউটেরাইন ক্যাভিটি, যে এনি ফরেন বডি, ভিতরে কোনো ফরেন বডি দেখার জন্য, কোনো ফরেন বডি বা কোনো প্যাথোলজি দেখার জন্য ইউজ করা হয়। কন্ডিশন কি কি দিয়ে দিছে, হোয়ার দ্য লেন্থ অফ দ্য ইউটেরাস সার্ভিস ক্যানেল ইজ ইনক্রিজড,
এই অবশ্যই এটা ইনক্রিজ থাকতে হবে তখন, তাছাড়া নর্মাল অবস্থায় দেওয়া যাবে না, এবং প্রেগনেন্সি অবস্থা তো ভুলেও দেওয়া যাবে না ইউটেরাইন সাউন্ড। তারপর কি ফাইব্রয়েড ইউটেরাস কিংবা ইলংগেটেড সার্ভিসটা যেন প্রসারিত হয়ে থাকে, কিন্তু এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা যদি হয় বা অ্যাডেনোমায়োসিস, এই সমস্ত রোগের ক্ষেত্রে তখন আমরা এই জিনিসটা ইউজ করে আমরা ডাইরেক্ট করতে পারবো। এটা অটোক্লাভ এবং বয়লিং করে এটাকে স্টেরিলাইজেশন করা হয়, কারণ এটা মেটাল, এই জন্য অটোক্লাভ করা হচ্ছে 15 মিনিট ধরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এরকম করা হয় আর কি। তারপর হ্যাগাস ডাইলেটর, এই যে দেখি এটা হচ্ছে ইউটেরাইন সাউন্ড, এটার জন্য এলোমেলো করে না ফেলি। একটা হচ্ছে মেটালিক ইউটেরাইন সাউন্ড, এটা আমরা বুঝবো কিভাবে, এটা হচ্ছে একদম চিকন, আর এখানে একটা ধরার মতো এরকম থাকবে, হ্যাঁ, এটাই হচ্ছে এখানকার আইডেন্টিফিকেশন পয়েন্ট। আর হ্যাগাস ডাইলেটর এখানে একদম পুরা দেখবো যে এটার ভিতরে একদম নিরেট, কোনো ফাঁপা নাই, একদম ছোট থেকে শুরু হবে, চিকন থেকে আস্তে আস্তে এই যে মোটা হচ্ছে, আস্তে আস্তে মোটা হচ্ছে। তো সার্ভিক্সের ভিতরে ইনসার্শন করানোর সময় আমরা এই ছোটটা থেকে শুরু করা হয়, ছোট, তারপরে আস্তে আস্তে বড়, তারপরে বড়, তারপরে বড়, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে 1 2 3, হ্যাঁ, এইভাবে চলতে থাকে। এটার নাম হচ্ছে হ্যাগার্স ডাইলেটর, বিজ্ঞানী হ্যাগার্সের নাম অনুসারে হ্যাগার্স আসছে, ডাইলেট মানে করা হয়, এই জন্য নাম হচ্ছে ডাইলেটর। টু ডাইলেট দ্য সার্ভিস ফর ইজি ইন্ট্রোডাকশন অফ দ্য কিউরেটস ডিউরিং ডিএনসি করার সময়, ওই যে বললাম কিউরেট করার জন্য এটা ডাইলেট করা হচ্ছে। সার্ভিক্স ইন কেস অফ প্রাইমারি ডিসমেনোরিয়া ডিটেক্ট করার জন্য প্যাথোলজি আছে কিনা, সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়াতে কোনো প্যাথোলজি থাকে না, কিন্তু তারপরে ইন্সপেকশন করার সময় এটা ইউজ করা হয়। টু ডাইলেট দ্য সার্ভিস টু দ্য ফ্যাসিলিটি দ্য ড্রেনেজ টু দ্য ইন্ট্রাইউটেরাইন কালেকশন সাচ এস পায়োমেট্রা, হেমাটোমেট্রা, ইউটেরাসের ভিতরে যদি পায়োমেট্রা মানে পাস জমে থাকে, হেমাটোমেট্রা মানে ব্লাড জমে থাকে, সেটা দেখার জন্য, কিংবা ভিতরে হিস্টেরোস্কোপি করার সময়, আবার বললাম হিস্টেরোস্কোপি মানে ক্যামেরা দিয়ে যেটা দেখা হয় ভিতরে, হিস্টেরোস্কোপি করার সময়। এখানে তো বলেই ফেললাম অলরেডি, পায়োমেট্রা মানে পাস কালেকশন হচ্ছে, হেমাটোমেট্রা মানে ব্লাড কালেকশন হচ্ছে। দেন স্পঞ্জ হোল্ডিং ফরসেপস, স্পঞ্জ মানে চামচ, আমরা জানি এটা একটা এরকম ধরা হয়, বিশেষ করে এখানে স্পঞ্জ ধরা হয় না, এটা দিয়ে তুলা, কটন যেগুলো আছে এই দুই পাশ দিয়ে চাপ দিয়ে ধরা হয়, তারপরে এটা আয়োডিন সলিউশনেই করে আমরা ওখানে এই জায়গাটাকে আমরা ক্লিন করি অপারেশন করার আগে, বিফোর অপারেশন প্রসিডিউর। স্পঞ্জ হোল্ডিং ফরসেপস মানে এটাকে হোল্ড করা হয়, ধরা হয়। এই যে আমরা দেখি এখানে, এই যে এখান দিয়ে ধরে এখানে এই যে তুলা দিয়ে এটাকে ক্লিন করছি। অ্যান্টিসেপটিক ড্রেসিং বিফোর এনি অ্যাবডোমিনাল অর ভ্যাজিনাল অপারেশন, টু ক্লিন দ্য ভ্যাজিনা উইথ গজ পিস বিফোর আফটার ভ্যাজিনাল অপারেশন, টু রিমুভ সার্ভাইকাল পলিপ বাই হোল্ডিং অ্যান্ড টুইস্টিং, যদি মোশানো থাকে সেই সময় আমরা ইউজ করা হয় এটা। প্রোডাক্ট অফ কনসেপশনে যদি হয় তখন এটার ভিতর থেকে টেনে বের করা হয়। কিছু কমন অ্যাবডোমিনাল অপারেশন আছে, এটার সাথে কিছু অ্যাসোসিয়েটেড কোশ্চেন, এটা যেমন যদি জিজ্ঞেস করে কমন অ্যাবডোমিনাল অপারেশন কি, তাহলে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, মায়োমেক্টমি, ওভারেক্টমি, এগুলো অ্যাবডোমিনাল পার্ট হিসেবে ধরা হয়, সেজন্য এগুলোকে কমন অ্যাবডোমিনাল অপারেশন বলা হয়। আর ভ্যাজিনাল অপারেশনের করা কি কি আছে, সেটা হচ্ছে ডিএনসি, আর একটা হচ্ছে ভ্যাজিনাল এখানে জেস্টেরেক্টমি, বানানটা বোধহয় ভুল আছে আর কি, হ্যাঁ, হিস্টেরেক্টমি হবে, এখানে জি না এইচ হবে, হ্যাঁ, সো এখানে হিস্টেরেক্টমি, ভ্যাজিনাল হিস্টেরেক্টমি মানে ভ্যাজিনাকে কেটে ফেলে দেয়া। সো এটাই হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপস। তারপর হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস, এটার নাম হচ্ছে অ্যালিস বিজ্ঞান অনুসারে, এটা দিয়ে বোঝার উপায় হচ্ছে যে এটার মাথাটা এরকম 3 দাঁত থাকবে এরকম, এটা দিয়ে কি করা হয়, টিস্যু ধরা হয়, টিস্যুটাকে টান দিয়ে ধরা হয়। এখন এগুলোর সাথে পিছনে কিছু পড়ে আসছিলাম, ওগুলোর সাথে এলোমেলো হয়ে যাওয়াটাই স্বাভাবিক, প্রথমবার যারা পড়বো বিশেষ করে বলছিলামের সাথে এলোমেলো হওয়াটা খুবই স্বাভাবিক, এই জন্য এই ছবিগুলো বারে বারে দেখলে তখন ক্লিয়ার হয়ে যাবে। এলিস এটার কাজ কি, এটা হচ্ছে যে ভ্যাজাইনাল যে ফ্লাব কলপোগ্রাফি করার সময়, অপারেশন করার সময় সেই মার্জিনটাকে, সেই লিপটাকে ধরা হয়। অনেকটা বলছিলাম আমার মতোই কাজ, কিন্তু বলছিলেন মাথাটা একটু লম্বা থাকে, এটা ওরকম কিন্তু লম্বা দেখতেছি না, এটাই হচ্ছে এটা সুবিধা। টু হোল্ড দ্য পেরিনিয়াম or rectus sheath during repair of the abdominal wall, rectus sheath মানে abdominal ওয়ালের যে মাসেল আছে সেটা রিপেয়ার করার সময় এটাকে টান দিয়ে ধরা হয় টিস্যুটাকে। টু হোল্ড দ্য মার্জিন অফ দ্য ভ্যাজিনা abdominal hysterectomy, এখানে মার্জিন টান দিয়ে ধরার সময় টিস্যু আলাদা সেপারেট, কিংবা স্মল কোনো পলিপ থাকলে, কিংবা কোনো স্কিন দুইটা ক্লোজ হয়ে আছে, অ্যাপোজ হয়ে আছে, ক্লোজ, ওইটাকে আমরা সেপারেট করার জন্য টান দিয়ে ধরা হয়, এটা অটোক্লেভ বয়লিং এর মাধ্যমে স্টেরিলাইজেশন করা হয়। তারপর হচ্ছে কোচার্স আর্টারি ফরসেপস, নাম শুনে বুঝতে পারছি এটা দিয়ে আর্টারিটাকে ধরা হয়। এটা আরেকটা নাম হচ্ছে হেমোস্টেটিক আর্টারি ফরসেপস। এটা কি করা হয়, আর্টারিটা কি আমরা অনেক সময় আর্টারিটা পাঞ্চার হয়ে গেলে এটাকে চাপ দিয়ে ধরি, ধরার পরে এখান থেকে আমরা হিট দিই, হিট দিলে কি হয়, ওইটা
যদি রিপেয়ার করতে হয় হিট তাপ দিলে সেই জিনিসটা আবার জোড়া লেগে যায়। ফর আর্টিফিশিয়াল লো রাপচার অফ দ্য মেমব্রেন, রাপচার যদি হয় সেটা অ্যাজ এ ক্ল্যাম্প ইন দ্য হিস্টেরেক্টমি অপারেশন, ক্ল্যাম্প হিসেবে ধরার জন্য, কিংবা আম্বিলিক্যাল ক্ল্যাম্প। যেমন এটা আমরা খুব জানি যে আমরা যখন সিজার করা হইতেছে মানে একটা বেবি, তো বেবির যখন কি করা হয় যে আম্বিলিক্যাল কর্ডের সাথে বেবির থাকে, তো কি করা হয় যে আম্বিলিক্যাল কর্ডটা তো এইভাবে থাকে, তখন এখানে একটা নট দেওয়া হচ্ছে, এখানে একটা নট দেওয়া হচ্ছে, ধরা হচ্ছে, ঠিক এটাই বলা হচ্ছে ক্ল্যাম্পিং করা হইতেছে। এটা দিয়ে ক্ল্যাম্পিং মানে দুই জায়গায় আটকে দেওয়া হচ্ছে, তারপর এখান থেকে ইনসাইজ করা হচ্ছে, কাটা হচ্ছে। অ্যাডভান্টেজ কি, ডিউ টু প্রেসার অফ টিথ, দাঁতের চাপে কি হচ্ছে, ইট ফার্ম গ্রিপস টু দ্য পেডিকল হোল্ড, একটা চাপ দেওয়ার মতো। পেডিকল মানে কি, যে দুইটা আমরা দেখি যে হাত দিয়ে কপাটি যদি একসাথে লেগে যায়, হ্যাঁ, শ্রোতার কথা যে চিন্তা করি সুপারি কাটে ওরকম আর কি। ডিসঅ্যাডভান্টেজ কি, যেটার মাধ্যমে ইনজুরি হয়ে যেতে পারে, সার্ভিস কিংবা ভেজাইনা কিংবা ফিটাল স্কাল্প, এটার মাধ্যমে হয়ে যেতে পারে চাপ লেগে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তারপর হচ্ছে ডয়েন্স রিট্রাক্টর, অ্যাবডোমিনাল রিট্রাক্টর। হ্যাঁ, এটা আমরা একটু দেখি যে ডয়েন্স রিট্রাক্টর এই জিনিসটা কি। তো এই জিনিসটা এখানে দুইটা আঙ্গুল দেওয়া হয়। হ্যাঁ, আমরা সবাই যদি বাম হাতটার দিকে চিন্তা করি বা ডান হাতটার দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে মিডল আর একটা হচ্ছে ইন্ডেক্স, টান দিয়ে দুইটা আঙ্গুল কিন্তু দুই পাশে কিন্তু ঢুকানো যাবে। আর এটা এই শূন্য জায়গাটা কিছু না, এটা জাস্ট ঝুলিয়ে রাখার জন্য এটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা আঙ্গুল এখানে একটা আঙ্গুল দিয়ে এই যে ভিতর দিয়ে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে বেলচা দেখি, হ্যাঁ, বেলচা টান দিয়ে যেরকম ময়লা টানা হয় বা ই করা হয়, টান দিয়ে নিয়ে আসি বা কোদাল টাইপের মতো, ঠিক এটা ওরকমই এখানে দুইটা আঙ্গুল দিয়ে ভিতর থেকে একদম টান দিয়ে ধরা হয়। যেমন ধরেন আমি অ্যাবডোমিনাল অপারেশন করা হইতেছে, এখানে আমরা ইনসিশন করলাম, তখন এটাকে তো টান দিয়ে ধরে রাখতে হবে এদিকে ওদিকে, নাহলে অপারেশন করবো কি হবে, তখনই এই জিনিসটা দিয়ে টান দিয়ে ধরে রাখা হয়। এখানে একটা টান দিয়ে ধরে রাখলো একজন, আরেকজন এদিকে টান দিয়ে ধরে রাখলো, এই যে এটা দিয়ে। এটার নাম হচ্ছে বিজ্ঞানী ডয়েন্স অনুযায়ী ডয়েন্স রিট্রাক্টর বা অ্যাবডোমিনাল রিট্রাক্টর, টান দিয়ে ধরে রাখে। এটার ইউজ কি, টু রিট্রাক্ট দ্য অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল পেলভিক সার্জারি টু দ্য এক্সপোজার টু দ্য ফিল্ড অফ দ্য অপারেশন, মানে ওই জায়গাটা দেখার জন্য বোঝার জন্যই করা হয়। টু প্রোটেক্ট দ্য ব্লাডার ডিউরিং দ্য পেলভিক সার্জারি, পেলভিক রিজনে তখন এই ব্লাডারটা যেহেতু কাছাকাছি থাকে ইউটেরাসে, তখন এটাকে টান দিয়ে দিকে ধরা হয়, এটা দিয়ে হ্যাগাস ডাইরেক্টর দিয়ে। ইট ইজ ইন্ট্রোডিউস টু টাইমস ডিউরিং সিজারিয়ান সেকশন, সিজারিয়ান সেকশনের সময় দুইবার ইউজ করা হয়। একটা হচ্ছে আফটার কাটিং দ্য পেরিটোনিয়াম সেকশন, আর সেকেন্ড হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি, তখন হচ্ছে দুইবার ইউজ করা হয়। আর এটা একটা সমস্যা হতে পারে যে ব্লাডারটা অনেক সময় টান দেওয়ার সময় অসাবধানতা অবলম্বন তো একটা ইনজুরি হয়ে যেতে পারে। এটার নাম, এটাই হচ্ছে ডয়েন্স ডিটেক্টর, ডয়েন্স ডিটেক্টর অথবা অ্যাবডোমিনাল ডিটেক্টর। আচ্ছা, তাহলে আমরা ডয়েন্সটা পড়লাম। এখন আমরা দেখি নিডেল হোল্ডার্স। নিডেল যেটা ধরে, নিডেল মানে সুই যেটা দিয়ে ধরে, সুই আমরা দেখতে পাচ্ছি একটা সুই যদি থাকে এখানে, সুইটা এগুলো খুব কম ইউজ হয়, জাস্ট শুধুমাত্র জেনে রাখি নিডেল হোল্ডার্সটা কি। টু ক্যাচ হোল্ড দ্য নিডেল, নিডেল শুড বি এট দ্য কট, টাইট দেওয়ার জন্য। দ্য কার্ভ ভ্যারাইটি মে হেল্পফুল টু সি দ্য টিস্যু এট দ্য ডিপ, সেই ডিপ এখানে দেখা যাচ্ছে যে ইনসিস্ট করার সময়, সেলাই করার সময় হয়তো এটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হয় আর কি। আর হাত দিয়ে যে কাজটা করতাম সেটা হয়তো এখান দিয়ে এটা দিয়ে ধরে ই করা হইতেছে আর কি, অটোক্লেভ বয়েলিং এর মাধ্যমে করা হইতেছে। সোজা কথা হচ্ছে নিডেল এটাকে হোল্ডিং করার জন্য নিডেল হোল্ডার্সটা ইউজ করা হয়। ডিসেক্টিং ফোর্সেপস, এটা অনেকটা সময় মতো দেখা যায়। হ্যাঁ, আমরা গ্রামে আগে দেখতাম যে অনেকে পাকা চুল উঠানোর জন্য ইউজ করতো, বাট এটা অনেকটা একই রকম দেখতে গেলেও এটার কাজ কিন্তু, এটার নাম হচ্ছে ডিসেক্টিং ফোর্সেপস, মানে ডিসেক্ট করার সময় দুইটা আলাদা করার জন্য এটা জিনিসটা ইউজ করা হয়। হ্যাঁ, ছোট ছোট যদি কাজ করতে চাই, এখানে তো আর ডয়েন্স অ্যাবডোমিনাল রিট্রাক্টর যেটা সেটা দেওয়া যাবে না। ছোট একটা আমরা দেখা যাচ্ছে কোনো একটা জায়গা কেটে গেছে বা ভিতরে দেখা যাচ্ছে কাটা ঢুকে গেছে, হ্যাঁ, তখন আমার অল্প একটু মাসেল বা অল্প একটু টিস্যুটাকে আমার সেপারেট করা দরকার, হ্যাঁ, তো বা ডিসেক্ট করা দরকার, তখন আমরা ইউজ করা হচ্ছে। এটার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে টিথ থাকে, এটার মধ্যে টিথ আছে, আর একটা হচ্ছে টিথ থাকে না, শুধুমাত্র এরকম প্লেন থাকে। তো টিথ, নন টিথ। টিথ যেটা আছে এটা হচ্ছে কি, যে স্কিন মানে একটা শীট অ্যাবডোমিনাল মাসেল কিংবা বল্ট অফ দ্য ভ্যাজাইনা ইন কেস অফ অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, সেগুলো ধরার সময় বা দুইটা দেখার জন্য, বা ভ্যাজাইনাল ওয়াল অফ দ্য পেডিকল ডিউরিং ভ্যাজাইনাল অপারেশন, সেই সময় আমরা ইউজ করা হয় এই জিনিসগুলো দেখার জন্য, ছোট করে চিমটির মতো ধরে রাখা হয়। আর নন টুথ যেটা আছে সেটা সফট টিস্যু যেগুলো আছে, পেরিনিয়াল মার্জিন, হ্যাঁ, সুচার, যখন আমরা সুচার করা হয়, স্টিচিং করা হয়, সেলাই দেওয়া হয়, তখন এটা ইউজ করা হয়। টু হোল্ড ব্লিডিং ভেসেল ফর কিউটারাইজেশন, হ্যাঁ, তখন এই জায়গাটাকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করানো হইতেছে, তখন আমরা এই জিনিসটা কটনের মাধ্যমে কিংবা ব্লিডিংটাকে বন্ধ করার জন্য তখন ধরা হতে পারে। তাহলে মূল কাজ কি, মূল কাজ হচ্ছে যে
একটা শীত কিংবা স্কিন যেটা আছে সেখানে অপারেশন করার জন্য মাইনর যে অপারেশন বা মেজর অপারেশন করার সময় ক্ষুদ্র কাজে এটা লাগতে পারে। এমআর সিরিঞ্জ, হ্যাঁ আমরা এটা খুব পরিচিত। এমআর সিরিঞ্জ মানে কি মেনস্ট্রুয়েশন রেগুলেশন। যদি কোনো একটা ওমেন দেখা যাচ্ছে প্রেগনেন্সি হয়ে গেছে, আনপ্লান প্রেগনেন্সি, সে চাচ্ছে না প্রেগনেন্সিটা ক্যারি করতে এবং এই মুহূর্তে কোনো কাজই করার নেই, তখন এটাকে অ্যাবর্শন করানো হয়। অ্যাবর্শন তো অনেকভাবেই করানো হয়। তো অ্যাবর্শনের আগে আরেকটা বিষয় করানো যেতে পারে, সেটা হচ্ছে এমআর, যে এখনো প্রোডাক্টটার ভিতরে শুধুমাত্র দেখা যাচ্ছে একটা মাংসের পিণ্ডের মতো হয়েছে, এখনো হয় নাই, তখন এটা দিয়ে, হ্যাঁ এটার ভিতরে দিয়ে এখানে টান দিয়ে আমরা ভ্যাকুয়ামের মতো সিরিঞ্জের মতো যেটা হচ্ছে, হ্যাঁ। তো এখানে দুইটা শব্দ আছে, এমআর সিরিঞ্জ মানে মেনস্ট্রুয়াল রেগুলেশন সিরিঞ্জ উইথ কার্নেস ক্যানুলা। ক্যানুলা মানে আমরা হাতে দেখছি হসপিটালে করার সময় একটা সুইয়ের মতো করে দেয়া হয়, ওখানে 2-3টা মুখ থাকে। ঠিক এই যে সামনের যে অংশটা, এই যে যেটা এখান দিয়ে রক্তটা আসবে, এটার নাম হচ্ছে কার্নেস। কারমেন্সের নাম অনুসারে কারমেন্স, ক্যানুলা মানে নল, এটাই আর কিছু না। এটা পার্ট থাকে দেখি প্লাঞ্জার, এই যে এটাকে বলা হচ্ছে প্লাঞ্জার, টান দেওয়া হয়। তারপরে কানেক্টিভ ঠিক রাবার টিউব থাকে সামনে। তারপরে হচ্ছে কারমেন্স ক্যানুলা, এই যে যেটাকে বললাম যে ক্ষুদ্র। আর পিঞ্চ ভালভ টু লক, যে এটা লক করার জন্য একটা পিঞ্চ থাকে। তাহলে এটার কাজ কি, মূল কাজ এটা অ্যাসপিরেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল কন্টেন্ট যেটা আছে এটার ভিতরে বের করার জন্য এমআর সিরিজ। কার্নেস ক্যানুলা, যেটা যে প্রথমে বলে আসলাম, এই যে এই অংশটা যেটা, এটা একটু বড় করে এখানে দেখানো হচ্ছে কারমেন্স ক্যানুলা। এখানে বিভিন্ন ধাপ আছে, এটাও অনেকটা ওই যে হ্যাগার্স ডাইলেটর যেটা পরে আসি, ছোট থেকে বড়, ঠিক এরকম দেখেন, ছোট আর একটু বড় আর একটু বড় আর একটু বড় আর একটু বড়। হ্যাঁ, এটা নির্ভর করছে পেশেন্ট অনুযায়ী, এরকম সব পেশেন্টের তো অ্যানাটমি একরকম হবে না। সো ভেরিয়েবল ইন সাইজ ডিপেন্ড অন দ্য ডায়ামিটার, সাচ এস 4 মিলিমিটার। যদি হলুদ থাকে, দেখি যে হলুদ, হ্যাঁ গ্রিন থাকলে হচ্ছে 5, ব্লু থাকলে হচ্ছে 6, এটা আমরা এটা দিয়ে কালার দেখে বুঝতে পারি। তাহলে মোস্টলি ইউজ কি অ্যাসপিরেশন, এমআর সিরিঞ্জের জন্য আমরা ইউজ করা হয়। এটা তো আর এমনিতে ইউজ করা যায় না, এটা সিরিঞ্জের ভিতরে দিয়েই করা হয়। আর একটা কি, তো সাউন্ডিং দ্য ডাইলেটেশন অফ দ্য সার্ভিস, সার্ভিস ডাইলেট করার সময় অনেক সময় ইউজ করা হচ্ছে, কারণ এটা যখন দেওয়া হচ্ছে ছোটটা, তখন হচ্ছে সার্ভিস ডাইলেট হবে। হ্যাঁ, তার মানে এটা প্রথমে ডাইলেট করা হচ্ছে, পরে সার্ভিস টাইট, খুব সার্ভিসটা ক্লোজলি টাইট আছে, তখন এটার ভিতরে এটা দিলে তখন এটা এই হয়। এ পেয়ার অফ অবস্টেট্রিক্স ফরসেপস, যেটা বলে আসছিলাম প্রথম দিকে যে একটা ইনজুরি হতে পারে, ঠিক এই জিনিসটা এখানে বাচ্চাটার বেবিটার মাথাটা থাকে, ভেজাইনা ডেলিভারি করার সময় মাথাটা এদিকে টান দিয়ে বের করা হয়, যে হাত দেয়া যাচ্ছে না কোনোভাবে। হ্যাঁ, তখন আমরা এটাকে বলা হয় এ পেয়ার। পেয়ার মানে এখানে দুইটা থাকে, এটাকে খোলা যায়, দুইটা পার্ট, এটা খোলা যায়, আলাদা আলাদা থাকে, তারপরে ই করা হয়, এখানে আবার টাইট দেওয়া যায় নাট দিয়ে। এটাকে এই জন্য বলা হচ্ছে পেয়ার অফ অবস্টেট্রিক্যাল ফরসেপস, মানে অবস্টেট্রিক্সের সময় ইউজ করা হয়। এই যে দেখেন অবস্টেট্রিক্সের সময় কিভাবে আমরা ইউজ করতেছি, এই বাচ্চাটার মাথার এই দুই পাশে দিয়ে দিকে টান দিয়ে বের করা হচ্ছে। কাট শর্ট সেকেন্ড স্টেজ অফ লেবার। সেকেন্ড স্টেজ অফ লেবার মানে কি, আমরা জানি যে স্টেজে বেবি ডেলিভারি করা হয় সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ, আর যে স্টেজে হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি করা হয় হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার। ডিউরিং সেজারিয়ান প্র্যাকটিস টু ডেলিভার দ্য হেড আফটার কামিং হেড অফ দ্য ব্রিচ প্রেজেন্টেশন যদি হয়, তখন হয়তো আমরা এটাকে চেষ্টা করা হয় যে কোনোভাবে এটাকে বের করে আনার জন্য। সো এটাই হচ্ছে এ পেয়ার অফ অবস্টেট্রিক্যাল ফরসেপস এর কাজ। And today the last things is a strip of sequential OCP. স্ট্রিপ মানে যেটাকে বলা হচ্ছে স্ট্রিপ কাগজ, সিকোয়েন্ট মানে কি, এটা সিকোয়েন্স অনুযায়ী খেতে হয়, ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তো সবাই আমরা জানি এখানে কি কি থাকে, এখানে 28টা ট্যাবলেট থাকে প্রথমত বিষয়, 21টা থাকে হচ্ছে স্টুডেন্ট প্রজেস্টেরন কম্বাইন থাকে, আর 7টা থাকে হচ্ছে আয়রন ট্যাবলেট থাকে, প্লাসিব হিসেবে থাকে। একদিন থেকে ডেলিভারি মেনস্ট্রুয়েশন যেদিন হয় সেদিন থেকে অথবা তারপরের দিন থেকে শুরু করতে হয়, তারপর খেতে শুরু, খাওয়া শুরু মানে চলতে থাকবে আর কি। প্যাকেট শেষ হয়ে যাবে, তার মেনস্ট্রুয়েশন হোক বা না হোক, সে আবার একটা প্যাকেট শুরু করে দিবে। এরকম না যে মেনস্ট্রুয়েশন হয় নাই সে খাওয়া বন্ধ রাখবে, আবার হবে আবার খাবে, না, খাওয়া শেষ হয়ে গেছে আবার সে নেক্সট প্যাকেট, আবার আরেকটা প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিবে, যদি প্রিভেন্ট টু কনসেপশন, সে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে যদি চায় তাহলে এই হচ্ছে এই 18টা ইনস্ট্রুমেন্ট টোটাল। আমরা এই জিনিসগুলো আরেকটু দেখবো, হ্যাঁ, কারণ এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আসছে এবং অনেকগুলো পড়া আসছে, কিন্তু বিষয়টা সহজ। একটু যদি দেখি 1-2বার 3বার ভিডিওটা যদি পোস্ট করে করে যদি দেখি, ইউটিউবে তো এই লেকচারটা থাকবে, বা এটা যদি নোট করে ফেলি, বা এটার পিডিএফ ফাইলটাও তো আমি দিয়ে দিব, অসুবিধা নেই। তাহলে আমার এই নামগুলো এবং ছবিগুলো এগুলো দেখে আমার চিনাটা খুব সহজ হয়ে যাবে, এবং হসপিটালে সবগুলো ইনস্ট্রুমেন্টই আছে আমাদের, এবং ভাইবা পরীক্ষার সময় এই জিনিসগুলো তো অবশ্যই লাগবে। তো এইভাবেই হচ্ছে আমরা এই জিনিসটাকে দেখবো, পড়বো, খুব বুঝে বুঝে পড়বো।
এখানে যে সমস্ত ডিজিজের কথা বলা আছে সবগুলো ডিজিজ ইতিমধ্যে গাইনোকোলজিতে আমরা পড়ে আসছি বিগত ক্লাসগুলোতে। তো এর মাধ্যমে আমার আজকের এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে গাইনোকোলজি যে পড়াটা, গাইনোকোলজি এবং অবস্টেট্রিক্সের যে ডিপার্টমেন্টের যে গাইনোকোলজি সাবজেক্টটা, স্ত্রী রোগ বিদ্যা আজকে আমার শেষ হইল। এখন আমার শেষ হয়ে গেল, কিন্তু আপনাদের শেষ হয় নাই আশা করি। সেই জন্য আপনাদেরকে আবার প্রথম থেকে সেই জিনিসগুলো দেখে আসতে হবে, বুঝে আসতে হবে এবং আস্তে আস্তে ভাবে ধাপে ধাপে আসতে হবে। তো ঠিক আছে, দিস মাচ ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।